এরপরেই সরাসরি চোখ রাখবো পরের খবরে। আনুমানিক 7.8 অথবা 8.1 মাত্রার একটি ভূমিকম্প, যা গতকাল 25শে এপ্রিল রাত 11:56 নেপালের লাংজমের পূর্ব দক্ষিণ পূর্ব কেন্দ্রস্থল থেকে আনুমানিক 29 কিলোমিটার ব্যাপী এলাকায় ভূপৃষ্ঠের প্রায় 15 কিলোমিটার গভীরে সংঘটিত হয়। 1934-এর নেপাল বিহার ভূমিকম্পের পর এটি নেপালে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। ভূমিকম্পে এখনো পর্যন্ত নেপাল সহ ভারত, চীন ও বাংলাদেশে সর্বমোট 6,500 জনের অধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষ সূত্রে খবর, ভূমিকম্পের ফলে মাউন্ট এভারেস্টের মৃত্যু সংখ্যা 2014 সালের তুষার ধসে মৃত্যু সংখ্যাকে ছাড়িয়ে গেছে। ভূমিকম্পের প্রভাবে সাধারণ মানুষ বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে পথে। প্রচুর বাড়ি ঘর, মন্দির, মনেস্ট্রি ভেঙে গিয়েছে। কাঠমান্ডু শহরে অবস্থিত শতাব্দী প্রাচীন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহ ভূমিকম্পের ফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও জানা যাচ্ছে, নেপাল জুড়ে ক্রমাগত ছোট ছোট কম্পন ঘটে এবং আজ স্থানীয় আরেকটি 6.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে নেপালের একই কেন্দ্রস্থল থেকে। অন্যদিকে এক মনস্ট্রিতে ধ্যানমগ্ন লামা জপ থামিয়ে ভয়ার্থ দৃষ্টিতে নিজের শিষ্যের দিকে তাকালেন। গোটা মুখে বিন্দু বিন্দু ঘামের ফোঁটায় ভরে গিয়েছে। লামাকে এই অবস্থায় দেখে তার শিষ্যরা যথারীতি ঘাবড়ে গিয়েছে। এই দৃশ্য দেখে শিষ্য একটু চিন্তিত স্বরে বলল, কি গুরুদেবা, আপনি এত ঠান্ডায় ঘামছেন? আপনার শরীর ঠিক আছে তো? লামা তার শিষ্যের হাতটা নিজের হাতের মধ্যে শক্ত করে ধরল। তারপর তাকে কিছুটা নিজের দিকে টেনে নিয়ে এসে কম্পিত স্বরে বলে উঠলেন, এ যে কোনো সাধারণ ভূমিকম্প নয়, তারা ছাড়া পেয়েছে। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। আমি আগের দিন রাতে কলকাতা থেকে বাড়ি ফিরেছি। অনেক রাতে ফিরেছি বলে ঘুমটাও খুব একটা ভালো হয়নি। সকালে সেরকম কোনো কাজ না থাকায় বসে বসে রিলস দেখছিলাম। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বলল, কিরে বাবু, এত বেলা হয়ে গেল, তাও বাজার থেকে সবজিগুলো কিনে আনার তো সময় হলো না? এখনো নিশ্চয়ই বিছানায় ফোনটা নিয়ে পড়ে আছিস। কি গো, তুমি কিছু বলবে না? চুপ করেই থাকবে? এই কিছু না বলে বলেই ছেলেদের তুমি মাথায় চড়িয়ে রেখেছ। এই ছেলে, তুই যদি ভেবে থাকিস ছুটিতে এসে বাড়িতে শুধুমাত্র ঘুমোবো আর ফোন দেখবো, তাহলে তোকে আর বাড়িতে আসতে হবে না। তুই যা, তুই কলকাতাতেই চলে যা। কি হয়েছে? কি যাচ্ছি তো, এত চেঁচামেচি করছো কেন? গোটা বাড়িটা মাথায় করে রেখেছো। আমার তো ওটাই কাজ কি না? থাক, অনেক হয়েছে, আর কোথাও যেতে হবে না। তোমার বাবা বাজার করতে চলে গেছে, উদ্ধার করেছো তুমি। যাও, এখন বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখো, কাজে দেবে। ধুর, ভাল লাগে না, সবসময় কচর কচর লাগিয়ে রেখেছো। আর বাড়ি আসবো না, এই চললাম বাড়ি ছেড়ে। এ আকাশ, আই তো একটু বাইরে থেকে ঘুরে আসি। তুই যাচ্ছিস যা, কিন্তু আবার আকাশ কেন? আকাশ, যদি তুই বাড়ির বাইরে একটা পাও রেখেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না কিন্তু। উফ, ভয় পাস না তো আকাশ, ওসব কথার কথা, কিছু করবে না, চলে আয় তো। এ কি, এখানে হঠাৎ করে আমি কোথা থেকে চলে এলাম?
আরে তোমাদের ঝামেলার মাঝে আমাকে ফাঁসাচ্ছ কেন তোমরা বলো তো? আরে এ এ কি, হাতটা ছাড়, টানছিস কেন? আরে আমি যাচ্ছি বললাম তো। আরে খ্যাপা, এইভাবে টানতে টানতে কেন নিয়ে যাচ্ছিস? আমি কি ছোট বাচ্চা? হ্যাঁ হ্যাঁ, তুইও চলে যা। আমার কথা কেউ শোনে নাকি? খুব মজা লাগছে বল, নিজে তো বকা খেলি আর তার সাথে সাথে আমাকেও তোর জন্য বকুনি খেতে হলো। একদম বকবক করবি না, এমনিতেই মাথা গরম আছে, তাহলে মাথায় এমন একটা গাঁটটা মারবো না, নিজে নিজেই চুপ করে যাবি। আচ্ছা সে না হয় চললাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বল। রনু জেঠুর বাড়ি। আমরা দুজনই রনু জেঠুর বাড়ি পৌঁছে বাড়ির দরজায় টোকা দিই। কিছুক্ষণের মধ্যে রঘু কাকা দরজা খুলল। আমাদের দেখে জেঠু বলল, আরে কি ব্যাপার, মানিক জোর আজ হঠাৎ এই বুড়োর বাড়িতে? আহ জেঠু, রসিকতা করো না তো এখন, সারাক্ষণ বাড়িতে চেঁচামেচি করছে, তাই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। সে কি রে, এ যে ভারী গুরুতর বিষয় দেখছি। আকাশ, তুই ব্যাপারটা একটু খুলে বল দেখি। আকাশ সমস্ত ব্যাপারটা সংক্ষেপে রনু জেঠুকে বুঝিয়ে বলল। সাথে আকাশকে অনর্থক তাদের ঝগড়ার মধ্যে কিভাবে জড়ানো হয়েছে তার নালিশও করতে ভুলল না। আকাশের কথা শুনে মনে হচ্ছিল ও মায়ের দলে, তাই ভাবলাম দাঁড়া বাইরে যাই, তারপর দেখছি। সব কিছু শুনে রনু জেঠু বলল, আচ্ছা আচ্ছা, এতক্ষণে বিষয়টা পরিষ্কার হলো। আসল কথা হলো মায়ের ওপর ছেলের অভিমান হয়েছে, তাই তো? আচ্ছা জেঠু, তুমি একটা গল্প শোনাও না গো, তাতে যদি ওর রাগটা একটু কমে। আচ্ছা বেশ বেশ, আমি বেশ বুঝতে পারছি। গল্প না শুনিয়ে তোদের হাত থেকে আমার আজ নিস্তার নেই। তবে গল্প বললে ভুল হবে, বুঝলি? বলতে পারিস এটা আমার অভিজ্ঞতা। আজ তাহলে আমার জীবনের এক হাড় হিম করা একটা অভিজ্ঞতার কথা বলি। বস তাহলে, বস বস। এই রঘু, রঘু, মুড়ি আর তেলে ভাজা নিয়ে আয় তো। এরপর জেঠু পকেট থেকে একটা মালব্রোস বের করে তাতে একটা টান দিয়ে শুরু করলো। একবার কাঁধে ঝোলা নিয়ে রওনা দিলাম ভারতের উত্তরের দিকে, বুঝলি? উত্তরে অবস্থিত প্রতিটা স্থানই রহস্যে ঘেরা, দুর্গম পথ, তার উপরে গুরুর আদেশ তো আছেই, তাই আমাকে তো যেতে হবেই। তাছাড়া পাহাড়ের দিকের আকর্ষণটা আমার সর্বদা বেশি। জানি না, কেবল মনে হতো অজানা কোনো শক্তি যেন আমাকে ডাকছে। তোদের মতো রক্তের তেজ তখন পরিপূর্ণ, বুঝলি? তাই মাঝে মাঝে বেরিয়ে পড়তাম ওই নীল সাদা তুষার সিংহকে লক্ষ্য করে। পথে বন্ধু হিসাবে সঙ্গ দিত মুক্ত বাতাস, কিছু পাহাড়ি ক্ষিপ্র নদী, ক্ষিপ্র পাথরের রাস্তা। দেহের প্রতিটা কোষকে এরা করে তুলত রোমাঞ্চিত। তাই সেবার ঠিক করলাম তিব্বত যাওয়ার পথে কাঠমান্ডুর এক প্রাচীনতম হিন্দু মন্দির,
পশুপতিনাথ মন্দিরে দর্শনে যাব, তাই সেই দিকেরই রাস্তা ধরলাম। ওদিকে একটু লোকালয় কম, বুঝলি, ও খুব একটা লোক চোখে পড়েনি। আর আর লোকালয় থাকলেও একটা লোকালয় থেকে অন্য আরেকটা অনেক দূরে। এভাবেই দিনের পর দিন হেঁটে চলেছি। কখনো কখনো স্থান হয়েছে কারোর ঘোড়া বা গবাদি পশু টানার গাড়িতে, কখনো অনেক দিন খাবার জোটেনি, কখনো ভিক্ষা করে কেটেছে। এদিকে দেখি ঝোলাতে যেটুকু ছিল সেটুকু খাবারও শেষ হয়ে গেছে। গন্তব্যে পৌঁছাতে এখনো ঢের দেরি, তবে মন ও শরীরের মধ্যে রেষারেষি সম্পর্কটা চিরকালের, বুঝলি। সময় ও ক্ষুধার তোয়াক্কা না করে পথের পর পথ চলতে থাকলেও বেশ ভালোই বুঝতে পারছিলাম ক্ষুধার্ত শরীর আর বেশিক্ষণ সাথ দেবে না। হঠাৎ চোখের সামনে যেন সব কিছু ঝাপসা হয়ে গেল আর অন্ধকার হয়ে গেল, এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই আমি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলাম। তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি হাসপাতালে অনেক মানুষ ভর্তি ছিল সেদিন, বুঝলি। হাসপাতালে রোগী ভর্তি থাকবে সেটাই তো স্বাভাবিক, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমাকে এখানে কে নিয়ে এলো। যাই হোক, সেসব নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। কিছুক্ষণ পরে এক মহিলা ডাক্তারবাবু এলেন। সব কিছু পরীক্ষা করে বললেন, How are you feeling now? According to your reports, your body is so weak. You just take rest. After 2 days, I will issue your discharge report. Until that time, just focus on your body recovery, okay? অর্থাৎ আমাকে এখন বিশ্রামে থাকতে হবে। আমি ধন্যবাদ জানিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আমাকে আমাকে হাসপাতালে ভর্তি করলো কে ডাক্তারবাবু? আপনি কি কিছু জানেন? ডাক্তারবাবু বললেন, A saint has admitted you to the hospital. অর্থাৎ একজন লামা নাকি আগের দিন রাতে আমাকে এই হাসপাতালে ভর্তি করে গেছে। সেই লামার খোঁজ কোথায় পাবো তা জিজ্ঞেস করতে যাব, এমন সময় দেখি এক লাল লাল খাল্লা পড়া ব্যক্তি, মাথা তার ন্যাড়া, হাতে একটা জপমালা, তীক্ষ্ণ অথচ শান্ত ও কোমল হাসি। এরা সাধারণত বৌদ্ধ সন্ন্যাসী, এদেরকে লামা বলে। দেখি লামা নিজেই আমার সাথে দেখা করতে এসেছে। কি মশাই, এখন কেমন বোধ করছেন? তার মুখে স্পষ্ট বাংলা শুনে অবাক হলাম, তবু উত্তর দিলাম, হ্যাঁ, আগের থেকে অনেকটাই ভালো আছি। আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জানতে পারলাম আপনি কাল রাতে আমাকে এখানে ভর্তি করে গেছেন। আপনার জন্য এই যাত্রায় প্রাণে বেঁচে গেলাম।
না না, এ কি বলছেন? আরে এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। আমি তো ভগবানের সেবক মাত্র। মানুষের সেবা করাই আমাদের ধর্ম। সর্বোপরি তিনি সব কিছুর রক্ষাকর্তা। বুদ্ধং শরণং গচ্ছামি। তা ঠিক। আচ্ছা, একটা প্রশ্ন করছি, দয়া করে কিছু মনে করবেন না। এই অঞ্চলে লোকালয়ের সংখ্যা এতটাই কম, তারপরেও হাসপাতালে এত মানুষ কেন? আসলে এই পাশের গ্রাম টুংরিতে থাকি। কয়েকদিন আগে সেখানে এক ভয়ানক ভূমিকম্প হয়েছে। সেই ভূমিকম্পের জেরে গোটা গ্রাম তছনছ হয়ে গেছে। গ্রামের মানুষের জমির ফসল ধ্বংস হয়েছে। অনেক বাড়ি ঘর, মন্দির, মোনাস্ট্রি সব সব ভেঙে গেছে। এ কি, এই যে সাংঘাতিক ব্যাপার। প্রকৃতি বড়ই খামখেয়ালি, বুঝলেন? তাকে বোঝার মানুষের সাধ্যের অতীত। হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন, কিন্তু 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 কোন সমস্যা? কিন্তু এই ভূমিকম্প যে কোনো সাধারণ ভূমিকম্প না। আমি বলেছিলাম যত শীঘ্র সম্ভব গ্রামের লোকেরা যেন ওই গ্রাম খালি করে দেয়, কিন্তু গ্রামের লোকেরা তা মানতে রাজি নয়। তাদের বক্তব্য ওই গ্রামই তাদের কাছে সবকিছু। তারা ওই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। তাই আমি ও আমার এই শিষ্য, এর নাম তেনজিং নোরুৎস, আপাতত এখানে দেখাশোনা করার জন্য আছি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনি বরং কদিন বিশ্রাম করুন। হ্যাঁ, আমি আসি। এই বলে তিনি চলে গেলেন। আমি তার শিষ্য তেনজিংয়ের সাথে 2-4টে কথা বললাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা তেনজিং, তুমি বাংলা জানো তো? আচ্ছা, একটা কথা বলো তো, তোমার গুরু এত সুন্দর বাংলা বলে কিভাবে? আরে এই ভূমিকম্পটা সাধারণ নয়, এটার মানে কি? গুরুদেবর আসল বাড়ি বাংলাদেশে, তবে তিনি কেন এই ভূমিকম্প সাধারণ নয় বলেছেন সেটার বিষয়ে কোনো ধারণা নাই। তবে গুরু আদেশ দিছেন এই সন্ধ্যা হবার পর যেন কেউ গাঁওমে না থাকি। সন্ধ্যার পর যেহেতু গাঁওমে থাকার কোনো আদেশ নাই, তাই আমি দিনের বেলা থেকে গাঁওমে সবার খেয়াল রাখি। গাঁওমে যদি কেউ বিমার বোধ করে, ওকে নিয়ে আমি হাসপাতালে আসি, আর রাতে মোনাস্ট্রিতে চলে আসি। এদিকে গাঁওমে খাবার, ওষুধ এসবের অভাব দেখা দিছে। মানুষ দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আর উল্টা দিকে জঙ্গলি জানোয়ারের অত্যাচার আগের তুলনায় অনেক বেড়ে গেছে। বুঝলাম। আচ্ছা, আপনার গুরু হঠাৎ এই গ্রাম ছাড়ার আদেশ কেন দিলেন? সে ব্যাপারে कुछ सही से पता नहीं আছে। তবে গুরুদেব যখন বলেছেন তখন নিশ্চয়ই তো তার কোনো কারণ থাকবে। আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি আমাকে কিভাবে খুঁজে পেলেন? কাল আমাদের গাঁও में एक सोरा बीमार হয়ে পড়ছিল। ওকে ভর্তি করতেই তো হাসপাতাল আসছিলাম। আপনার পাশে যে ছোঁড়াটা রয়েছে ওকে ভর্তি করার জন্যই এসেছিলাম। আসার সময় দেখি আপনি সড়ক মে বেहोश হয়ে পড়ে আছেন। সেখান থেকেই তো আপনাকে হাসপাতাল নিয়ে আসি। তাহলে তো সেই ব্যক্তিরও ধন্যবাদ পাওয়া উচিত নাকি? তিনি অসুস্থ না হলে হয়তো আপনি হাসপাতালেও আসতেন না, আর আমাকে খুঁজেও পেতেন না। এই বলে আমি পাশ ঘুরে ওই লোকটিকে ধন্যবাদ জানাতে যাব, এমন সময়
হঠাৎ একটা জিনিস লক্ষ্য করে বুকটা কেমন ছ্যাদ করে উঠল। তার দুই চক্ষু স্থির, তার হাতে চিমটি কেটে দিলেও হয়তো তিনি এখন কিচ্ছুটি বুঝতে পারবেন না। ভয়ে হাত পা শক্ত কাঠ হয়ে গেছে। আমিও একটা জিনিস সন্দেহ করলাম। সেটা ভাবতেই পিঠের শীত দ্বারা বেয়ে নেমে গেল ঠান্ডা স্রোত। তবু নিজেকে কোনো মতে একটু ধাতস্থ করে লামাকে উদ্দেশ্য করে বললাম, আমাকে কি আপনাদের ওই গ্রামে একবার নিয়ে যাওয়া যাবে? গাঁও মে গিয়ে কি করবেন? ভূমিকম্পে তো সেখানে সব তছনছ হয়ে গেছে। ব্যাস, এখন কদিন আরাম করুন। আপনি যখন বলছেন তখন 4 দিন না 5 দিন পর আপনাকে সকালবেলাতে নিয়ে যাব। না না, দেরি হয়ে যাবে না তো? কিসের দেরি? সে কিছু না, ডাক্তারবাবু বলছেন আমি 2 দিনেই ঠিক হয়ে যাব। তাহলে পরশু নিয়ে যেতে পারবেন? তাই হলো। গত 3 দিন আগের কথা মতো লামা পরদিন সকালে আমাকে নিয়ে তাদের গ্রাম গেলেন, টুংরিতে। গ্রামটা দেখতে বেশ সুন্দর। এটি কেউকেরা পর্বতের একেবারে পায়ের কাছে একটা গ্রাম। তুরা থেকে রওনা হয়ে বগালেক ও কেউকেরা পর্বত পার হয়ে 20-25 মিনিট হাঁটার পথে পাশিংপাড়া, যা নেপালের সবচেয়ে উঁচু গ্রাম। পাশিংপাড়া থেকে খুবই বিপজ্জনক খাড়ায় নেমে ঘন্টা খানেক এভাবেই নামার পর পথ তখন সমান্তরাল। সব মিলিয়ে ঘন্টা 2 পথ হেঁটে পৌঁছালাম টুংরিতে। আকাশ, কুয়াশা, মেঘ, পাহাড়, ঝর্ণা, বন, নীল সবুজ পানি, পাহাড়িদের জীবন আর রহস্য, রোমাঞ্চ, ভয় সব একেবারে উপভোগ করার যদি ইচ্ছে হয় তাহলে সেখানে যাওয়াই যায়। তবে পেটে প্রচণ্ড খিদা। নুডলসের সাথে স্যুপ, আহা হা হা, সে যে অমৃত। আজও সেই খাবারের স্বাদ মুখে লেগে আছে। পাহাড়ি মাটির মানুষগুলো এত সহজ সরল তা না দেখলে ভাবাই যায় না। এখানে ওদের জলের কোনো সমস্যা নাই। দূরের কোনো পাহাড়ি ঝর্ণা থেকে বাঁশ কায়দা করে এমন ভাবে লাগিয়ে দিয়েছে যে নির্ধারিত স্থানে কল বসিয়ে দিয়েছে তারা, যা থেকে অনবরত সেই ঝর্ণার জল পড়তে থাকে। পাহাড় ঘেরা অরণ্য পরম মমতায় আড়াল করে রেখেছে প্রকৃতির এমন সুন্দর একটি গ্রামকে। হাঁটতে হাঁটতে ওই জাদুকরী সৌন্দর্য একসময় পাহাড়ের আড়ালে ঢাকা পড়ে গেল। সেই অরণ্যের এক বিস্ময়কর জিনিস আমার চোখে পড়ল। একটা থাবার আঁচড়। হ্যাঁ, একটা গাছের গুঁড়িতে একটা আঁচড়ের দাগ। মনে হলো
কোনো হিংস্র পশু যেন খিদার জ্বালায় ক্ষোভে তার থাবা বসিয়েছে গাছে। জঙ্গল পেরোতেই লক্ষ্য করলাম গ্রামের মাঝে একটা মনেস্ট্রি আধ ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বোধহয় ভূমিকম্পের কারণেই এই দুর্দশা। যদিও মনেস্ট্রিটা আবার নতুন করে বানানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ইতিমধ্যে ওই লামাটি বললেন, সাবজি চলুন, আপনাকে মনেস্ট্রিটো একবার দেখাই আসি। যদিও খুব একটা বেতার হালতে নাই, তবু যেটুকু বেতার আছে উঠোটাই দেখবেন, আসুন। ও হ্যাঁ, অবশ্যই, সে তো খুব ভালো কথা। খুব কাছের কোনো মনেস্ট্রি দেখার সৌভাগ্য অবশ্য এর আগে আমার হয়নি। চলুন যাওয়া যাক। হ্যাঁ, আসুন আসুন, তবে একটু সাবধানে আসবেন। চারিদিকে সব ভাঙা লকড়ি পাথরের টুকরো পড়ে আছে, তো উজা জানলেওয়া ভূমিকম্প হলো। এবার তো ভগবান বুদ্ধাই জানে যে কি হতে চলেছে। আমি মনেস্ট্রির এদিক ওদিক দেখতে শুরু করলাম। দেখেই আন্দাজ করা যায় এই মনেস্ট্রির ভূমি চার কোণা, অর্থাৎ চতুষ্কোণাকার। উত্তর ও দক্ষিণ বাহুদ্বয় চারিদিকে চওড়া সীমানা দেওয়াল দিয়ে ঘেরা ছিল এক সময়। সীমানা দেওয়াল বরাবর অভ্যন্তর ভাগে সারিবদ্ধ ছোট ছোট কক্ষ ছিল। এই প্রতি বাহুতে আন্দাজ করা যায় যে 44টা করে কক্ষ ছিল। উত্তর বাহুর প্রবেশের সামনে একটি ছোট পুকুর, আবার সেই পুকুরের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি কেন্দ্রীয় মন্দিরের ধ্বংসাবশেষ। হঠাৎ আমার চোখ যায় মনেস্ট্রির দক্ষিণের দিকের একটি তালাবন্ধ কক্ষের দিকে। সেটা অন্যান্য কক্ষগুলো থেকে একটু মাটি নিচে ঢুকে গেছে বলে মনে হয়। হয়তো ভূমিকম্পের ফলেই তার এইরকম অবস্থা। আমি তখন কিছু একটা ভেবে, বা বলতে পারিস একটু কৌতূহল বশেই, ওই দিকটায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করলাম। বললাম, আচ্ছা, দক্ষিণের ওই কক্ষের অবস্থা খুবই খারাপ দেখছি তালা দেওয়া রয়েছে। ওখানে কি যাওয়া যায়? এবার কি দেখা যায় ওই দিকটা? নাই 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 নাই, ও কিছু না, ওদিকে কারো যাওয়ার আদেশ নাই। আপনি বরং উত্তরের দিকটা ঘুরে আসুন। আমি এই নিয়ে আর বেশি কিছু জিজ্ঞেস করলাম না। আমি এবার মনেস্ট্রির বাইরের দিকটা ঘুরে ঘুরে দেখতে লাগলাম। লামা বলল, ওদিকে যাওয়া নিষেধ, কিন্তু আমার একটা খটকা রয়ে গেল। আর যেখানে কৌতূহল সেইখানে অনুসন্ধানের চেষ্টা। তাই উত্তরের দিকটা ঘুরে আমি দক্ষিণ দিকে গেলাম। হঠাৎ আমার নজর পড়ল আমার পায়ের গোড়ালির কাছে একটা কিছু যেন খোঁচা লাগলো। নিচের দিকে তাকিয়ে দেখি আমার পায়ের কাছে একটা ভাঙা কাঁচ। এদিক ওদিক দেখে আমার নজর পড়ল পায়ের কাছে একটা ছোট্ট ভাঙা জানালার দিকে।
মনে হলো আগে রাজা বা মহারাজাদের কালকুঠুরি ঠিক এমন ভাবে বানানো হতো। একটা আস্ত কক্ষ মাটির নিচে যেন পোঁতা আছে, শুধু একটা জানালাও কি দিচ্ছে। জানালাটা খোলাও নেই আবার বন্ধও নেই, যাকে বলে আধ খোলা অবস্থায় রয়েছে। একটু ঝুঁকে দেখতে যাব, তখনই চোখের পলকে কোথা থেকে একটা দমকা হাওয়া এসে জানালার বাকি অংশ দুটো ভেঙে দিল। নিচের দিকে ঝুঁকে জানালাটা একটু ঠেলে ঘরের ভিতরে দেখার চেষ্টা করলাম, কিন্তু আমি যা দেখতে পেলাম তাতে আমার সমস্ত শরীরে বিদ্যুৎ বেগে একটা শিহরণ খেলে গেল। মুহূর্তের মধ্যে আমি একটা কাঠের পুতুলে পরিণত হয়ে গেছিলাম। হাত পা অবশ হয়ে আসছিল। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। এ কি দেখলাম আমি? আমি দেখলাম ঘরের মাঝে একটা দেওয়ালের সাথে একটা জলজ্যান্ত মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখা আছে। শুধু তাই নয়, তার মুখ দিয়ে ঝরে পড়ছে তাজা লাল রক্তের স্রোত, যেন কোনো রক্তের ঝর্ণা সৃষ্টি হয়েছে। কি বীভৎস সেই দৃশ্য! তার হাতে পায়েও অসংখ্য কাটা দাগ, সেখান থেকেও বেয়ে চলেছে রক্তের স্রোত। আমি আর এই দৃশ্য দেখতে পারলাম না। তবে আমার সন্দেহ হলো বা বুঝতে পারলাম এই মনস্ট্রিতে এমন কিছু ঘটছে যা এই গ্রামের লোকেদের কাছে সম্পূর্ণ অজানা, আর তার জানাও হয়তো তাদের দুঃস্বপ্নের অতীত। এই ভাবনাটা যে হঠাৎ কেন এলো আমার মধ্যে, তার কোনো যথোপযুক্ত উত্তর আমার কাছে নেই। একবার ভাবলাম এই লামাই হয়তো তার নিজস্ব কোনো স্বার্থ সাধনের জন্য একে বন্দি করে রেখেছে, কিন্তু কি স্বার্থ তার? আর যদি তা না হয়, তাহলে লামাটি নিশ্চয়ই বিকৃত মস্তিষ্কের লোক। কিন্তু লামার ব্যবহার দেখে তো তাকে সেরকম মনে হয় না। সে তো স্বাভাবিক মানুষের মতোই ব্যবহার করছে। কি ঘটছে কিছুই বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে সেখান থেকে সরে এলাম। ভাবলাম তাহলে কি একবার লামাকে জিজ্ঞেস করেই দেখব, কিন্তু জিজ্ঞেস করেই বা কি করব? সে কি জানাবে তার স্বার্থের কথা? মাকড়সার জালের মতো নানা ধরনের প্রশ্ন আমার মাথায় আসতে থাকলো। যদিও তার কোনোটারই সঠিক উত্তর আমার কাছে ছিল না। প্রশ্ন উত্তরের ধাঁধায় পড়ে এতটাই উত্তেজিত হয়ে পড়লাম যে নিতান্তই মূর্খের মতো একটা প্রশ্ন মাথায় এলো যে
ওই শিকলে বাঁধা লোকটি মনে হয় বিপদে আছে। এখনই ছাড়িয়ে আনবো কিনা সেটা ভাবছি। অনেকক্ষণ ভাবার পর ঠিক করলাম যে না, আমাকে একবার রাতে এখানে আসতে হবে। দিনে সূর্যের আলোতে কিছু করা সম্ভব নয়, কারণ দিনে লামা প্রায় এইখানেই থাকে। তাছাড়া রাতে কাজ করার আরেকটা সুবিধা হলো লামারা তখন এই গ্রামেই থাকে না। এই গ্রামে তাদের মেয়াদ ঠিক সন্ধ্যা পর্যন্ত। কাজেই ঠিক করলাম রাতে এসে লোকটাকে মুক্ত করে দেব। এদিকে সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই। তবে খেয়াল করে দেখলাম দক্ষিণের দরজায় তালাবন্ধর ব্যাপারটা বলার পর লামা আমার সঙ্গে খুবই সতর্কভাবে কথাবার্তা বলছিলেন, যাতে আমি অপ্রস্তুত বা একাকী বোধ না করি। সেজন্য যেটুকু কথা না বললেই নয় সেটুকু কথাই লামা বলছিলেন। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে দেখে লামা বললেন, সাবজি সব দেখা হলো তো, এবার কেমন লাগলো বলুন? সবই তো ভালোই দেখলাম। গ্রামের মানুষগুলো খুব ভালো। তবে ওই একটা জিনিস বাকি থেকে গেল, ওই দক্ষিণের ঘরটার মূল্যবান জিনিস দেখা হলো না। এইভাবে বলবেন না, ওদিকে সত্যি যাবার আদেশ নাই। আরে না, আমি শুধু রসিকতা করলাম। চলুন হাঁটা শুরু করা যাক। পাশের গ্রামে যাবো, তাই তো? আমি বললাম বটে যে কথাগুলো আমি রসিকতা করে বলছি, কিন্তু আসলে আবার উদ্দেশ্য ছিল অন্য। আমি দেখতে চাইছিলাম পুনরায় একই কথা শুনে লামা বিরক্ত বোধ করেন কিনা, বা ওই সম্বন্ধীয় কিছু কথা বললে তার ভাব কিরকম হয়। কিন্তু তার কোনোটাই ঘটল না। তাকে দেখে ও তার কথা শুনে মনে হলো সে এই সম্পর্কে কিছুই জানে না। যাই হোক, সন্ধ্যা নামার কিছুক্ষণের মধ্যে আমরা পাশের গ্রামের মনেস্ট্রিতে চলে এলাম। লামা থাকার জন্য একটা ঘর দিল। যথা সময়ে খাবারও পৌঁছে গেল। লামা বলে গেল সারাদিন সেভাবে বিশ্রাম করতে পারিনি বলে আমি যেন একটু বিশ্রাম করে নি। যাই হোক, এখন শুধু অপেক্ষা রাত হওয়ার। রাতের দিকে ঠান্ডাটা যেন বেড়েছে। রাত তখন 11টা, প্রায় মধ্যরাত। চুপি চুপি কোনো শব্দ না করে লামার নজর এড়িয়ে আমি বাইরে এলাম। রওনা দিলাম ওই ভাঙা মনেস্ট্রিটার দিকে। সাথে অবশ্য একটা টর্চ ছিল। একই রাতের বেলা, তারপর অন্ধকার, তারপর আবার পাহাড়ি রাস্তা। কাজেই কোনো ঝুঁকি নেওয়া ঠিক হবে না। মাঝ রাস্তায় মনে পড়লো, যা, আমার ঝোলাটা তো আনতে ভুলে গেছি। এছাড়া মনে পড়লো গাছের গুড়িতে থাকা সেই কাঁটা আঁচড়ের দাগ। বলা যায় না
কোনো হিংস্র প্রাণী যদি আশেপাশে থাকে, তাই লম্বা লম্বা পা ফেলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ভাঙা মনস্ট্রিটার সামনে গিয়ে এসে পৌঁছালাম। তখন প্রায় অনেক রাত। ঘড়ির কাঁটা কি বলছিল তা জানি না। চারিদিক নিস্তব্ধ, কোথাও কেউ নেই। দূরের দিকে তাকালে পাতলা কুয়াশার চাদর দেখা যায়। আর সময় নষ্ট না করে সেই দক্ষিণের ঘরটার দিকে গেলাম। মুখ নামিয়ে নিচু করে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। দেখলাম না, একই দৃশ্য। দিনের আলোয় যা দেখে গেছিলাম, রাতের অন্ধকারে তার বেশি কিছু পরিবর্তন হয়নি। তবে দৃশ্যটা একটু ভয়ানক। আমি তখনও খোড়া মানুষের মতন এক জায়গায় বসে আছি। ঠান্ডাতে নড়াচড়ার শক্তি যেন ফুরিয়ে আসছে। মনে হচ্ছে কেউ যেন মুখটা চেপে ধরে আছে, কিছুতেই ছাড়াতে পারছি না। চোখের সামনে হঠাৎ হঠাৎ দেখলাম এক হাড় হিম করা দৃশ্য। রক্তাক্ত লোকটি এতক্ষণ বাধা ছিল। হঠাৎ সেই লোকটি নিজের হাতে থাকা শিকল খুলে ফেলল। তারপর ওই তালা বন্ধ দরজাটা দিয়ে কিভাবে বেরিয়ে এলো তা জানি না। এরপর দুই হাত তুলে রাতে তারা ভরা আকাশের দিকে তাকিয়ে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনস্ট্রির ভেতর থেকে সে বেরিয়ে আসতেই বীভৎস চেহারাটা আমি ঝোপের আড়াল থেকে দেখতে পেলাম। সে দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। সারা শরীর বেয়ে রক্তে ধারা ঝরে পড়ছে। তার উৎসস্থল খুঁজতে যাওয়া আর মরুভূমিতে জলের সন্ধান সমান। হাতের নখগুলো অস্বাভাবিক রকম বড় বড় হয়ে গেল। তার দাঁতগুলো এখন যেন হিংস্র প্রাণীর দাঁতের মতো। এত ভয়ানক দৃশ্য দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে এলো। কোনো ছোট বাচ্চা ছেলের সামনে কর্পূরের টুকরো নামিয়ে রাখার পর তা উবে গেলে যেরকম দৃশ্য হয়, সেরকম কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে ফ্যাল তাকিয়ে থাকা ছাড়া আমার কিচ্ছু করার ছিল না। আমার অবস্থাটা ঠিক সেরকমই। কারণ লোকটা হঠাৎ যেন রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমার বুঝতে বিন্দু মাত্র সময় লাগলো না যে ওই গাছের গুঁড়িতে আঁচড়ের দাগটা আসলে কিসের। আমি ভাবতে থাকলাম, আমি কি ফিরে যাব? এছাড়া যে আমার কোনো উপায় নেই। আমার ক্ষমতা নেই। নাকি তার অদৃশ্য পথ অনুসরণ করব। তাই আমার এখনই ফিরে যাওয়া উচিত। এই ভেবে পা বাড়িয়েছি কিনা দেখি লোকটি আবার ফিরে এলো। তবে সে এখন একা নয়। সে তার সাথে একটা চেতনাহীন মানুষকে ধরে নিয়ে এসেছে। আমি নিজের জায়গায় দাঁড়িয়ে রইলাম। শুধুমাত্র আমার দুই চোখ ওই লোকটাকে অনুসরণ করতে থাকলো।
চারিদিকে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে। দূর থেকে মাঝে মাঝে শিয়াল কুকুরের ডাক ভেসে আসছে। এখন যদি কেউ কথা বলছে, সে হলো বাতাস। সে যেন কানের কাছে ফিস ফিস করে বলছে, লোকটা গ্রাম থেকে ধরে নিয়ে আসা মানুষটাকে নিয়ে আবার সেই তালাবন্ধ ঘরের ভিতরে ঢুকে গেল। সে নিজের জায়গায় বসলো। কিন্তু কিন্তু ও কি, লোকটার জ্ঞান ফিরে আসলো। সে সঙ্গে সঙ্গে বলতে থাকলো, বাঁচাও, 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 তোমরা। তাকে কোনো কিছু সুযোগ না দিয়ে সেই পিশাচটা তার ধারালো দাঁত বসিয়ে দিল তার গলায়। একটা ছোট্ট ধুলোয়ার বাতাস ঘরের ভিতরে জায়গা করে নিল, আর জ্যান্ত মানুষের শরীর থেকে সমস্ত রক্ত চুষে চুষে খেয়ে নিল পিশাচটা। তার দাঁতগুলো এখনো তাজা লাল রক্তে স্নান করছে। রক্ত চুষে সে যেন তৃপ্ত। লাশটা ফ্যাকাশে হয়ে গেল। এক ফোঁটা রক্ত যেন আর তার শরীরে নেই। তার উন্মুক্ত চোখ অনেক কিছু জানে, তবে সে আর কোনো দিনও কিচ্ছু বলতে পারবে না। সেই পিশাচটা লাশটাকে ঘরের এক কোণে ছুঁড়ে দিল। সাথে সাথে বুঝতে পারলাম, ওই অন্ধকারের মধ্যেও কেউ যেন সেই লাশটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আবার কৌতূহল করে তুলল আমায়। কিন্তু এই সব দেখার পর নিজের প্রাণ নিয়ে রওনা দেওয়ার কথা ভাবছি। আমি এই ঠান্ডার দেশেও মরুভূমির উষ্ণতা অনুভব করতে পারছি। সারা শরীর আমার ঘামে ভিজে গেছে, তবু ভয়ে আমি চিৎকার করে উঠিনি। এই সমস্ত জিনিসের সামনে চিৎকার করার অর্থ নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানানো, আর এটা হলে আমার খোঁজ আর কেউ কোনো দিনও পাবে না। তাই আস্তে আস্তে চুপি সারে মনিস্ট্রি থেকে বেরোলাম। আবার কিসের অপেক্ষা? প্রাণপণে ছুটতে লাগলাম পাশের গ্রামটার দিকে। ইট পাথর কোনো কিচ্ছুর তোয়াক্কা নেই। কিন্তু সে ছাড়বে কেন? সে যে ছাড়ার পাত্র নয়। কেন জানি না মনে হচ্ছে কেউ যেন পিছনে তাড়া করছে। আমিও ছুটছি। এদিকে ভোর হতে বেশি দেরি নেই। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। উঠতে যাব, এমন সময় দেখি একটা
একটা কালো ধোঁয়ার কুণ্ডলী আমার দিকে এগিয়ে আসছে। এক সময় সেটি আমাকে ঘিরে ফেলল। ততক্ষণে বুঝেছি এটাই মনে হয় শেষ। হঠাৎ সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে দুটো হাত বের করে আমায় ধরল। ব্যাস, তারপর আর মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে। ঘাড়ের পাশে অনেক ব্যথা, ঘাড় ঘোরাতে পারছি না। ডাক্তারবাবুর সাথে কথা বলে জানতে পারলাম 2-3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। জানলাম আমাকে বিধ্বস্ত অবস্থায় দেখে সেই লামা আমাকে এখানে নিয়ে এসেছে। ভগবানকে না লামাকে কাকে যে ধন্যবাদ জানানো উচিত তা ঠিক করে উঠতে পারলাম না। আরো জানতে পারলাম আমাকে যে অবস্থায় লামা পেয়েছিল, আমার শরীর ছিল প্রায় রক্ত শূন্য। ডাক্তারবাবু বিশ্রাম নিয়ে চলে যেতে বললেন। এত কিছু শোনার পর আমি অনেক চেষ্টা করলাম সেদিন কি ঘটেছিল তা মনে করার, কিন্তু অনেক চেষ্টার পর আর কিছু মনে করতে পারলাম না। তখনই ঘরে লামা ও লামার গুরুদেব প্রবেশ করলো। ওম বুদ্ধং শরণং গচ্ছামি। তা কেমন বোধ করছেন এখন? আগের থেকে ভালো তো? হ্যাঁ, আগের থেকে ভালো, যদিও ঘাড়ে হাত পায়ে অনেক ব্যথা আছে। লামা যদি আমাকে এখানে নিয়ে না আসতো, মনে হয় স্বর্গের পথে বাড়ি দিত হতো। কিন্তু বিধাতা যে অন্য কথা বলছে। শোনো, একটা খুব গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যেই আমার এখানে আসা। বেশ তো, বলুন। অবশ্যই তা যে জানাতেই হবে। আচ্ছা, আপনার কি জ্ঞান হারানোর আগে ঠিক কি কি ঘটেছিল কিছু মনে আছে? হ্যাঁ। এই বলে আমি ওনাকে সবটা বললাম, ঠিক যতটা মনে ছিল। হ্যাঁ জানি, কিন্তু তুমি আগে বলো, তুমি কি ভ্যাম্পায়ারের নাম শুনেছ? হ্যাঁ, শুনেছি, তবে এই সম্পর্কে আমার কোনো ধারণা বা এই সম্পর্কে আমার সেভাবে কিছু জানা নেই। আচ্ছা, আমি বলছি, শোনো তাহলে। আমাদের প্রাচীন হিন্দু ও বৌদ্ধ গ্রন্থে এই পিশাচদের পেয়ে বলা হতো, অর্থাৎ যারা অন্য প্রাণীর রক্ত পান করে। কিন্তু প্রাচীন মন্দিরে এদের মূর্তি লক্ষ্য করা যায়। তাদের কিছু গোপন উপায় তৈরি করা হতো, এদের আহ্বান করা হতো এবং প্রাচীন যুগে এদের নিয়ন্ত্রণ করে দাস দাসী করে রাখা হতো ওই কোনো প্রাচীন মন্ত্র দ্বারা। কোনো বড় শত্রু বা শত্রু দমনে এদের প্রয়োগ করলে নিমেষে শেষ হয়ে যেত শত্রু। এমন ভাবে তৈরি করা হতো বিষ কন্যা। ঠিক এদের গুপ্ত উপায় তৈরি ও মন্ত্র দিয়ে নিয়ন্ত্রণ করা হতো। তবে কিছু অজ্ঞাত কারণে এরা দিনের আলো সহ্য করতে পারত না, আর আস্তে আস্তে এদের সংখ্যা কমে আসে। তাই মানুষের সেই মন্ত্রের প্রয়োজন হয়নি।
এরা যার রক্ত পান করে তারা কিছুদিন পরই মারা যায়, আর সাথে এদের কোনো কিছু মনেও থাকে না, অর্থাৎ তাদের স্মৃতি নষ্ট হয়ে যায়। আমরা জানতাম আমাদের মোনাস্ট্রিতে এরকম এক জীব আছে, কিন্তু বিগত 400 বছরে সেরকম কিছু দেখিনি। তাই আমরা ও গ্রামের লোকেরা নিশ্চিন্তে ছিলাম। এরপর একদিন আমাদের মোনাস্ট্রিতে এক সাধক আসেন, নাম তার আলোকানন্দ। তিনি এসে বলেন, আমি দেখতে পাচ্ছি তোদের সামনে এখন ভীষণ বিপদ। এক অজানা অপশক্তি মাটির গর্ভ থেকে উঠে এসে তার তাণ্ডব লীলা চালাবে। কবে কবে বাবা ঠাকুর? যেদিন প্রকৃতির তৈরি সব থেকে বুদ্ধিমান জীবেরা তার ভারসাম্য নষ্ট করবে, সেদিন প্রকৃতি নিজের গর্ভ থেকে জন্ম দেবেন সেই অজানা অপশক্তি। তাহলে আমরা সেই শক্তির মোকাবিলা কিভাবে করব? সেখান থেকে মুক্তির পথ? তোদের সেই ক্ষমতা নেই। এই শক্তির হাত থেকে যে বেঁচে ফিরবে সেই হবে তোদের মুক্তির চাবিকাঠি। তাই অপেক্ষা কর, আমার এক শিষ্য আসবে, সেই তোদের মুক্তির পথ দেখাবে। আমি গুরুদেবের কথা শুনে স্তম্ভিত হয়ে গেলাম। আরে এই এত বছর পর প্রকৃতি এই সর্বনাশী ভূমিকম্পের মাধ্যমে এই পিশাচকে জাগিয়েছে, আর তুমি যে এই পিশাচের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারো। কিন্তু আমি কি করে এর মুক্তির উপায় বের করব? হ্যাঁ, কারণ তুমি তার হাত থেকে বেঁচে ফিরে এসেছো, তোমার স্মৃতিও নষ্ট হয়ে যায়নি। যখন শুনলাম তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছো, তখন আমার মনে পড়ল গুরুদেব আলোকানন্দের ভবিষ্যৎবাণীর কথা। আমি ভাবতে থাকলাম কি করা যায়, কি করে এখান থেকে মুক্তি পাওয়া যায়। হঠাৎ মনে পড়ল আমার কাছে থাকা ব্রহ্মাণ্ড পুরাণের কথা। আমি এক প্রকার চেঁচিয়ে বললাম, এই ঝোলাটা, আমার ঝোলা কোথায়? লামা আমার ঝোলাটা এনে দিল। আমি তাড়াতাড়ি ঝোলা হাতড়িয়ে বইটা বের করলাম। একটার পর একটা পাতা উল্টাতে থাকলাম। হঠাৎ একটা পাতা এসে চোখ আটকে গেল। এই তো পি, অর্থাৎ রক্তচোষা পিশাচদের বশে আনার উপায়। এই অন্ধকারে এই বই দেখাতে পারে একমাত্র আশার আলো। আমি তাদের উদ্দেশ্য করে বললাম, আচ্ছা, আমি এখন যা যা বলছি ভালো করে শুনুন। আজ থেকে ঠিক 5 দিন পর সূর্যগ্রহণের সময় আমি একটা তন্ত্রের বিধি করতে চাই। যজ্ঞের আয়োজন করতে হবে। ভাঙা মনস্ট্রি থেকে ঠিক 13 মিটার দূরে খোলা আকাশের নিচে যজ্ঞ হবে। রাত 12টায় আমরা সেখানে উপস্থিত থাকব। তেনজিং, তুমি কোথাও একটা লুকিয়ে থেকো, কেমন? আমি ঠিক যখনই ইশারা করব ঠিক তখনই বেরিয়ে এসে আমার দেখানো একটা বিধি করবে তুমি। বোঝা গেছে? আর হ্যাঁ, একটা কালো ছাগলের ব্যবস্থা করো, যেন অন্ধকারে সেটাকে না দেখা যায়। মনে রাখো, ছাগলটার গায়ে যেন এতটুকুও সাদা রং না থাকে। আগে আগে তাই হবে। এরপর এলো সেই সন্ধিক্ষণ।
ঘড়িতে সময় তখন রাত্রি 11:45। গ্রামের লোকেদের বলা হয়েছে তারা কেউ যেন ঘরের বাইরে না আসে। এদিকে সমস্ত আয়োজন শেষ। আমি সব কিছু একবার চোখ বুলিয়ে নিলাম, সব আয়োজন ঠিক আছে কিনা। নিজের দেহ বন্ধন করে শুরু করলাম মন্ত্র উচ্চারণ। ওম হ্রিং ক্লিং ছট, ওম হ্রিং ক্লিং ছট, ওম হ্রিং ক্লিং ছট, ওম হ্রিং ক্লিং ছট। মন্ত্রের আওয়াজ ক্রমশ বাড়তে থাকলো। সেই সাথে বেড়ে উঠেছে আগুনের ফুলকি, যেন কোনো সুপ্ত অগ্নি জেগে উঠবে। তার সাথে আমি আগুনে ঘি সংযোগ করতে থাকলাম। লামা নিজের জায়গাতে চুপ করে লুকিয়ে আছে আর অপেক্ষা করছে আমার ইশারায়। এরপর দেখলাম কোথা থেকে যেন একটা কালো ধোঁয়ার কুণ্ডলি ছুটে আসছে এই দিকে। সেই ঝড় যেন সব কিছু তছনছ করে দেবে, পণ্ড করে দেবে, সব ধ্বংস করে দেবে চারিপাশ। সেই ধোঁয়ার কুণ্ডলি আমার মাথার ওপরে কিছুক্ষণ পাক খেতে থাকলো। সে যেন সব কিছু লক্ষ্য করছে। এদিকে আমি মন্ত্র পড়ে চলেছি। ওম হ্রিং ক্লিং ছট, ওম হ্রিং ক্লিং ছট। হঠাৎ আকাশের বুক চিরে একটা মানুষ ধপ করে এসে মাটিতে পড়ল। নেমে সে নিজের ধারালো দাঁত বসিয়ে দিল ওই কালো ছাগলটার গায়ে। আস্তে আস্তে চুষে খেতে লাগলো তার রক্ত। তার লাল রক্তের মতন চোখ এটা জানিয়ে দিচ্ছে এবার আমাদের পালা। তার লম্বা লম্বা হাত আর হাতের ধারালো নখ অন্য কথা বলছে। আমি চিৎকার করে লামাকে ডাকলাম, তেনজিং, কোথায়? এখনই গন্ডি কাটো, এখনই এসো, মনে থাকে জানো, চৌকোনা গন্ডি। আগে লামা থামের পেছন থেকে দৌড়ে এসে সেই পিশাচের চারিদিকে 4 কোনা গন্ডি কেটে দিল। আমি বললাম, তেনজিং, এখনই আমার গন্ডির ভেতরে চলে আসো, তুমি তাড়াতাড়ি করো। আমি মন্ত্র পড়তেই থাকলাম। ছাগলটার রক্ত খাবার পর আমার দিকে তাকিয়ে পিশাচটা বলল, তোর রক্ত তো আগের বার খেলাম, তুই এখনো মরিসনি। তাহলে এবার মরবি। এরপর ছুটে এলো আমার দিকে, কিন্তু কোনো অদৃশ্য দেওয়াল যেন তাকে আটকে দিল। সে বারবার চেষ্টা করতে থাকলো সে গন্ডি থেকে বেরোনোর, কিন্তু পারল না। এক সময় সে কালো ধোঁয়ায় মিলিয়ে উবে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু সেটাও কোনো কাজে আসলো না। মন্ত্রের কারণে ছটফট করতে থাকলো সে।
থামতে বলল অনেক। এক সময় শান্ত হয়ে এলো, বলে উঠল, থামা, এই মন্ত্রোচ্চারণ থামা। আমার সারা শরীর জ্বালা করছে। কি বল বল, কি আদেশ তোর? তবে এই মন্ত্রোচ্চারণ থামা, আমার গা জ্বালা করছে। আমার আদেশ হলো তুমি এখানে সূর্যোদয় পর্যন্ত বসে থাকবে। যতক্ষণ না সূর্যোদয় হচ্ছে এখান থেকে তুমি উঠতে পারবে না। তাহলে তো আমি নিশ্চিন্ন হয়ে যাব। আমার আর কোনো অস্তিত্বই থাকবে না। আমার দেহ পুড়িয়ে মিলিয়ে যাবে। আমার এই শাস্তি কেন? আমার কোন ভুলের শাস্তি? কি করেছি আমি? তুমি এত প্রাণীদের প্রাণ নিয়েছো, তাদের শরীরে এতটুকু রক্ত পর্যন্ত অবশিষ্ট রাখুন। এ কি অন্যায় নয়? বিনা কারণে তুমি তাদের ক্ষতি করছো না। তুমি কি ভেবেছো তুমি এত সহজে ছাড়া পেয়ে যাবে? শাস্তি তো তোমাকে পেতেই হবে। ও তাই বুঝি? আর যখন আমাদের ওপর অত্যাচার করা হতো, কোথায় ছিল তোমাদের এই জ্ঞান, বুদ্ধি, ন্যায় অন্যায়ের বিচারবোধ? কোথায় ছিল? আমাদের কি স্বাধীনতা বলতে কিছু নেই? কি বলতে চাও কি তুমি? কি বলতে চাই? হ্যাঁ, কি বলতে চাই আমি? আমাদের জীবনের মূল্য কি? এই মানুষেরা আমাদের বেঁধে রাখবে, বেঁধে রেখে ভুলে যাবে শতাব্দীর পর শতাব্দী। যখন যা ইচ্ছা হতো তাদের মনের মতো কাজ করাবে। তারা তাদের স্বার্থে হত্যা করানো, কখনো যুদ্ধের পুরো সৈন্যদলের সামনে একলা ছেড়ে দেওয়া। এর কারণ কি? হ্যাঁ, আমরা সহজে মারা যাই না বলে? আমাদের এই পার্থিব কোনো বস্তু আমাদের ক্ষতি করতে পারে না বলে? নাকি তোমরা ভাবো এই মন্ত্র দিয়ে আমাদের বশে আনতে পারো বলে আমরা তোমাদের হাতের পুতুল? আমাদের ইচ্ছে, বন্ধুত্ব, বিশ্বাস, আমাদের প্রেম, আমাদের সংসার, এসবের কি কোনো দাম নেই তোমাদের কাছে? আসলে কি বলতো, মানুষের স্বভাব যে সে কোনো কিছুর প্রকৃত মূল্য উপলব্ধি ততক্ষণ করতে পারে না যতক্ষণ না সেটা তারা হারায়, তা বিশ্বাস হোক বা প্রেম। আমি কিছু বলতে পারলাম না, শুধু মুখ থেকে বেরিয়ে এলো একটা কথা। মানুষ যখন আঘাত পায় তখন তারা ঘৃণা করতে শেখে, বা বলতে পারো সেই ব্যথা তাদের ঘৃণা করতে শেখায়। কিন্তু সেই ঘৃণা নিয়ে মানুষ যখন অন্যকে আঘাত করে তখন তারা আরও ঘৃণা করে এবং এক অপরাধ বোধে জড়িয়ে পড়ে। সেই ঘৃণায় আবার একটা মানুষকে সদয় হতে সাহায্য করে, কারণ তারা জানে ঘৃণায় যে ব্যথা হয় সেই ব্যথার আসল মর্ম। তারা চায় না তাদের মতন ব্যথা অন্য কেউ পাক। তাই ব্যথা মানুষকে সুযোগ দেয় সে কোন পথ নির্বাচন করবে। এটা সম্পূর্ণ নির্ভর করে তার নিজস্ব চিন্তাধারার ওপর। আর কিছু বলার অবকাশ পেলাম না। ধীরে ধীরে সূর্যগ্রহণের সময় অতিবাহিত হয়েছে। ভাবলাম সেই পিশাচটারও সে সুযোগ পাওয়ার অধিকার আছে। সে যে দোষী নয়, সে যে পীড়িত। লামার দিকে তাকালাম।
চোখ দেখে বুঝলাম লামারও একই মত। তাড়াতাড়ি ব্রহ্মাণ্ড পুরাণ দেখতে থাকলাম, খুঁজতে থাকলাম এর মুক্তির পথ, কিভাবে সেই গণ্ডি থেকে তাকে সরানো যায়। ততক্ষণে সূর্যদেব তার নিজস্ব তেজ ছড়িয়ে দিয়েছে সর্বত্র। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছুটে গেলাম সেই গণ্ডিকে মুছতে। আটকানোর চেষ্টা করলাম সূর্যের আলো, কিন্তু সেই পিশাচের চোখ এখন অন্য কথা বলছে। সে যেন আত্মগ্লানিতে ভুগছে। সে আমাকে বলল, আমার পথ এইটুকুই মনে হয়, তবে পরের বার আপনার বন্ধু হয়ে জন্মাতে চাই। তবে আমি চললাম, বিদায়। এই বলে আমাকে ঠেলে সরিয়ে দিল। সূর্যের কিরণ ঝলসে দিল তার শরীর। সে কি অমানবিক চিৎকার তার! প্রথমে তার পা থেকে কাঁচা মাংসগুলো খসে খসে পড়তে থাকলো, এরপর হাতের, তারপর এক এক করে সারা শরীরের মাংস খসে খসে পড়তে থাকলো। চোখের সামনে পুরো দেহটা নিশ্চিহ্ন হয়ে গেল। তারপর মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে আমরা মনেস্ট্রি থেকে ধীরে ধীরে বেরিয়ে এলাম। আমি বললাম, এখন এই মনেস্ট্রি ওই হিংস্র প্রাণী থেকে মুক্ত। তারা আমাকে বিদায় জানালো আর অনেক অনেক ফলমূল আমার ঝোলাতে ভরে দিল, যাতে পথে যেতে যেতে যদি খিদে পায় তাহলে খেতে পারি। আমিও তাদের বিদায় জানিয়ে রওনা দিলাম গন্তব্যের দিকে। কি আকাশবাবু, মনে আছে তোমার গন্তব্যস্থল কোথায় ছিল? হ্যাঁ হ্যাঁ, বেশ মনে আছে। তোমার গন্তব্য তিব্বত পর্বত। আচ্ছা, গল্পটা কি এখানেই শেষ হয়ে গেল? হ্যাঁ বুড়ো, এইখানেই শেষ। আমি আর আকাশ উঠতে যাচ্ছি, এমন সময় রনু জেঠু বলল, তবে কি জানিস, ওখান থেকে বেরিয়ে আসার সময় একটা কণ্ঠস্বর শুনতে পেয়েছিলাম। কোনো ছোট্ট মেয়ের গলার আওয়াজ। সে কাঁদো কাঁদো স্বরে বলেছিল, আজ আমার বাবাকে তোমরা যেমন মারলে, আমিও তোমাদের কাছের কাউকে ঠিক এইভাবেই মারবো। এই আমি প্রতিজ্ঞা নিলাম। আজ আপনারা শুনলেন লেখক সৈকত কর্মকারের লেখা রণদা প্রসাদ তান্ত্রিক গল্প অবলম্বনে নসফেরাতুর খিদে। গল্পে নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা, সহলেখক উমেশ, কথক ও রণদা প্রসাদ তান্ত্রিকের ভূমিকায় সৈকত কর্মকার, রিপোর্টারের ভূমিকায় অন্বেষা, আকাশের ভূমিকায় রুদ্র, আস্তিকের মায়ের ভূমিকায় মৌমিতা, ডাক্তার মণিদীপা, প্রধান লামার চরিত্রে রাজ চট্টোপাধ্যায়, শিষ্য লামা শুভম, রণদা প্রসাদের গুরুর চরিত্রে কৌস্তব সাহা,
পিশাচের চরিত্রে আমি সুশোভম, পিশাচের মেয়ের চরিত্রে সুবর্ণা এবং গল্পের সূত্রধর ও আস্তিকের ভূমিকায় আমি সুশোভম। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীতে সায়ক চট্টোপাধ্যায়, প্রচ্ছদ নির্মাণে আকাশ পিক্সেলেট থেকে। তাহলে শেষ হলো রণতপ্রসাদ তান্ত্রিক সিরিজের নবম গল্প নসফেরাতুর খিদে। তো কেমন লাগলো আমাদের এই গল্প অবশ্যই কমেন্টে জানাবেন, এবং গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শুনতে থাকুন গপ্পোমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।